আচ্ছা, যে আলোচনা আমরা মূলত আজকে করব সেটা হচ্ছে সমাসের একটা গুরুত্বপূর্ণ প্রকারভেদ। যদিও সমাসের প্রকারভেদগুলোর মধ্যে সবথেকে সহজতম প্রকারভেদ বা সমাস দ্বন্দ্ব সমাস। দ্বন্দ্ব এই বানানে যতই দ্বন্দ্ব বলি আদতে কিন্তু ধয়ের উচ্চারণ নয়। আপাত অর্থে আমরা ধ উচ্চারণ করে থাকি, এই জন্যই স্টার্টিং এ কিন্তু দ্বন্দ্বই উচ্চারণ করলাম। কিন্তু খেয়াল রাখতে হবে আসলে বানানটা হচ্ছে দয় ব দন্ত নয় দয় ব, তাহলে দ্বন্দ্ব। এই দ্বন্দ্ব কথাটাকে আমরা সাধারণত দুটো অর্থ ধরে থাকি, এক সংঘাত বা মিলন, কিন্তু সমাসের ক্ষেত্রে আমরা মিলন শব্দটাকে গ্রহণ করব। আসলে মিলন শব্দটা এই অর্থে যে দ্বি যোগ দ্বি এই ব্যুৎপত্তি দিক থেকে যে সমাসটা আমরা পাচ্ছি সেখানে আদতে উভয় পদের মিল বা অর্থগত মিলন। স্বাভাবিকভাবেই সেই অর্থে আমাদের কাছে চলে আসে তাহলে দ্বন্দ্ব সমাসের সংজ্ঞা কি হবে। আমরা ইতিমধ্যে সমাসে অর্থ প্রাধান্যের জায়গাটায় একটা জিনিস লক্ষ্য করেছি যে একমাত্র দ্বন্দ্ব সমাস যার ক্ষেত্রে উভয় পদের প্রাধান্য, অর্থাৎ সমাসবদ্ধ পদ যদি ধরি পিতামাতা, কিংবা সমাসবদ্ধ পদ যদি ধরে নিই যে স্বর্গ মর্ত্য পাতাল, এখানে তিনটি পদ যুক্ত রয়েছে, এখানে আমরা দেখতে পাচ্ছি দুটি পদ যুক্ত রয়েছে পিতামাতাতে। এখন পিতামাতা এই সমাসটাকে ব্যাসবাক্য করলে পিতা ও মাতা, একই রকম ভাবে তিনটি পদ যুক্ত এই যে সমাসবদ্ধ পদ মানে স্বর্গ মর্ত্য পাতাল, সেখানে কিন্তু আমরা মর্ত্য শব্দটাকে কোনো মতেই মধ্যপদ ধরবো না, অবশ্যই এখানে তিনটি পদ যুক্ত সমাসবদ্ধ পদ, যেক্ষেত্রে আমাদের কাজ হবে প্রথম থেকে কমা বসাতে বসাতে যাওয়া এবং শেষের দুটি পদের ক্ষেত্রে সহযোগী পদ হিসাবে কোনো একটা পদ নিয়ে আসা। এই যে কোনো একটা পদ নিয়ে আসা মানে দ্বন্দ্ব সমাসের কিন্তু অবশ্যই ও এবং এই জাতীয় পদগুলোই বসবে। যেমন আমরা দেখতে পাচ্ছি ও পদের ব্যবহার হয়েছে ব্যাস বাক্যের ক্ষেত্রে, এবং এক্ষেত্রে কোন পদের প্রাধান্য, পূর্বপদ পিতার প্রাধান্য না পরপদ মাতার প্রাধান্য, এই বিতর্কের জায়গায় যদি আমরা যাই তাহলে অবশ্যই কিন্তু আমাদেরকে যে কথাটা বলতে হবে বা হচ্ছে সেটা হচ্ছে যে এখানে উভয় পদের প্রাধান্য, অর্থাৎ শুধুমাত্র পিতা বা শুধুমাত্র মাতা, এই যে পূর্বপদ পরপদ এদের প্রাধান্য কিন্তু হচ্ছে না। আমরা যদি লক্ষ্য করি পিতা ও মাতা বা স্বর্গমত্ত পাতাল এই প্রত্যেকটি পদের অর্থগত প্রাধান্য, যে কারণে আমরা বলছি প্রত্যেকটি সমসমান পদের অর্থ প্রাধান্য ঘটেছে, এই কারণেই এদেরকে দ্বন্দ্ব সমাস বলা হচ্ছে। এখন দ্বন্দ্ব এই সমাস তার আবার প্রকারভেদে যদি যাই, দুভাগে আমরা প্রকারভেদ করব, একটা করব অর্থ অনুসারে দ্বন্দ্ব সমাস যা 5 প্রকার, যেমন সমার্থক দ্বন্দ্ব, বিপরীতার্থক দ্বন্দ্ব, একশেষ দ্বন্দ্ব, ইত্যাদি অর্থে দ্বন্দ্ব এবং অলোপ বা অলোপ দ্বন্দ্ব। এই 5 প্রকার পার্ট এটার সঙ্গে মিলিয়ে আমরা যে সমাসবদ্ধ পদগুলো পাবো সেগুলিকেই আরেকটু ডিটেলসে যখন আমরা যাচ্ছি তখন দেখা যাচ্ছে একই সমাস শুধুমাত্র পদের প্রকারভেদ অনুসারে এবং পদের অর্থ বা পদের পদ অনুসারে আমরা আরো প্রায় 9 প্রকার দ্বন্দ্ব সমাসকে পাব। এখন এই যে 9 প্রকার দ্বন্দ্ব সমাসকে আমরা এখানে দেখার কথা বলছি, তার আগে কিন্তু আমাদেরকে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে দ্বন্দ্ব সমাসের এই প্রকারভেদগুলি, অর্থাৎ অর্থ অনুসারে যে 5 প্রকারকে আমরা পেয়েছি, সমার্থক, বিপরীতার্থক, একশেষ, ইত্যাদি আর অলোপ। প্রথমে আমরা আলোচনায় আসি তাহলে সমার্থক দ্বন্দ্ব।
সমার্থক কথাটার মধ্যেই কিন্তু অর্থটা লুকিয়ে আছে। সম যোগ অর্থ প্রকাশ যারা তারাই সমার্থক। অর্থাৎ এই যে সমার্থক শব্দটা এর নিজেই সন্ধিবদ্ধ হয়ে আছে এখানে। সমযোগ অর্থ, তার মানে সম অর্থ প্রকাশ করে যে সেই সমার্থক, এবং যদি সে দ্বন্দ্ব সমাসের বৈশিষ্ট্যটি পূরণ করে। দ্বন্দ্ব সমাসের বৈশিষ্ট্য কি আছে? দ্বন্দ্ব সমাসের বৈশিষ্ট্য হচ্ছে, এক, উভয় পদের প্রাধান্য হতে হবে। দুই, এবং এই উভয় পদের প্রাধান্যটাই তাকে সমাসবদ্ধ পদে অর্থ প্রাধান্য ঘটাবে। আপাতত আমরা এখানে সমার্থক দ্বন্দ্বের উদাহরণে যদি যাই, যদি দেখি কাগজপত্র, কাগজপত্র বা নদ নদী বা দিন দুঃখী অথবা মাথামুন্ডু কিংবা ছাইভস্য, প্রতিটা ক্ষেত্রে পূর্বপদের অংশে অর্থাৎ ব্যাসবাক্যে পূর্বপদ হয়েছে এবং পরপদ সমাসবদ্ধ পদে সেও কিন্তু ব্যাসবাক্যে পরপদ আকারেই আছে। এবং দেখা যাচ্ছে আমরা ব্যাসবাক্য করতে সাধারণত ও এবং এই দুটি পদকে ব্যবহার করে থাকি। এখানে ও সহযোগী পদ এসছে এবং কি হয়েছে না, কাগজ ও পত্র, কাগজপত্র। নদ নদী, নদ ও নদী, নদী। দিন দুঃখী, দিন ও দুঃখী, দিন দুঃখী। মাথামুন্ডু, মাথা ও মুন্ডু, মাথামুন্ডু। আবার ছাইভস্য, ছাই ও ভস্য, ছাইভস্য। প্রতিটা ক্ষেত্রে পূর্বপদ এবং পরপদ যেহেতু সমান অর্থ প্রকাশ করছে, যে কথাটা আমরা এখানে সংজ্ঞার অংশে বলেছি, সমান অর্থ বিশিষ্ট বা একই অর্থ বিশিষ্ট ভিন্ন ভিন্ন শব্দ থাকে, তখন তাদেরকে আমরা সমার্থক দ্বন্দ্ব সমাস বলে থাকি। এটা সহজ কথায় সমার্থক দ্বন্দ্বটা বোঝা যাচ্ছে। তাহলে আমাদের দ্বিতীয় উদাহরণ বা দ্বিতীয় প্রকারভেদে যদি আমরা আসি, সেখানে বলা হয়েছে বিপরীতার্থক, অর্থাৎ বিপরীত যোগ অর্থক বা বিপরীত অর্থ প্রকাশক যদি ঘটে তবেই সেটা বিপরীতার্থক দ্বন্দ্ব। যেমন উদাহরণ রয়েছে দিবারাত্র। আমরা ধনী দরিদ্র উদাহরণটাও নিতে পারি, ক্ষুদ্র বৃহৎ এটাও নিতে পারি, এবং অবশ্যই একটু ব্যতিক্রমী কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং পরীক্ষায় আসে, সেটা হচ্ছে দম্পতি। দিবারাত্রকে যদি দেখি কি করা হয়েছে, দিবা ও রাত্র, ব্যাসবাক্যের ব্যাপারটা কিন্তু অত্যন্ত সহজভাবেই হয়েছে, কিন্তু বিষয়টা হচ্ছে আমাদেরকে সবসময় যে শুধু দ্বন্দ্ব লিখলেই হয়ে যাবে তা নয়, দ্বন্দ্বের প্রকারভেদটাও উল্লেখ করতে হবে। যেমন দিবার বিপরীত হচ্ছে রাত্রি, সেই অর্থে এখানে কিন্তু বিপরীতার্থক দ্বন্দ্ব হয়েছে। ধনীর বিপরীত দরিদ্র, সে অর্থে ধনী ও দরিদ্র হয়েছে। আবার ক্ষুদ্রের বিপরীত বৃহৎ, সেই অর্থে ক্ষুদ্র বৃহৎ, এটিও আমাদের কাছে বিপরীতার্থক দ্বন্দ্ব। একমাত্র দম্পতি এই সমাসবদ্ধ পদটার ক্ষেত্রে একটা বিষয় খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে ব্যতিক্রমী একটু জায়গা, অর্থাৎ দম ও পতি এই কথাটি লেখা যাবে না, আমাদেরকে করতে হবে জায়া ও প্রতি, এটা হবে আমাদের মূল ব্যাসবাক্য। কিছু কিছু ক্ষেত্রে এরকম ঘটে, যে ক্ষেত্রে আমাদেরকে একটু শব্দগুলো অন্যরকম নিতে হয়। দ্বন্দ্ব সমাসে এরকম শব্দ আরো কিছু আছে, এটা আমরা পরবর্তীতে লক্ষ্য করে নেব। তাহলে সমার্থক মানে যেখানে উভয় পদ অর্থাৎ পূর্বপদ পরপদ সমান অর্থ প্রকাশ করছে, তাদেরকে আমরা বলবো সমার্থক দ্বন্দ্ব। আর যদি পূর্বপদ পরপদ বিপরীত অর্থ প্রকাশ করে থাকে, তাহলে তাদেরকে বলবো আমরা বিপরীতার্থক দ্বন্দ্ব। আচ্ছা, এবার চলে আসি আমরা তাহলে তৃতীয় উদাহরণে, যাকে বলছি আমরা একশেষ দ্বন্দ্ব। এই যে একশেষ, একশেষ কথাটা আদতে সর্বনামের বহু বচন অর্থে, অর্থাৎ আমাদের কাছে এমন কিছু সর্বনাম পদ আছে যেগুলি বহু বচনান্ত। যেমন আমরা যদি বলি বা তোমরা যদি বলি,
তাহলে এগুলি প্রত্যেকটাই হচ্ছে বহুবচনান্ত পদ এবং অবশ্যই সর্বনাম পদ। এই জাতীয় পদগুলোর ক্ষেত্রে আমাদের কাছে একাধিক পদ ব্যাসবাক্যে আসবে। সেক্ষেত্রে পদ্ধতি হচ্ছে প্রথম থেকে পদগুলোকে এরকম কমা বসিয়ে যেতে হবে এবং সব শেষের দুটো পদের ক্ষেত্রে আমরা আমাদের ব্যাসবাক্যের যে সহযোগী পদের উদাহরণ লক্ষ্য করা যায় সেটাই আমরা নিয়ে আসবো। যেমন সে ও আমি, এখানে ও সহযোগী পদ হিসাবে ব্যবহার হয়েছে। তোমরার ক্ষেত্রে তুমি, সে, ও, আরো অনেকে, এভাবেই কিন্তু ব্যাসবাক্যগুলো হবে। এবং লক্ষ্য রাখতে হবে এই একশেষ কথাটা আদতে তিনটে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যকে পড়বে। প্রথমত, সে হবে সর্বনাম পদ। দ্বিতীয়ত, সে হবে অবশ্যই বহুবচনান্ত। এবং তৃতীয়ত, এদের ব্যাসবাক্যে অনেক সময় একাধিক পদ, যা পূর্বপদ, পরবর্তী পদ এভাবেই চলবে, একটি, দুটি বা তিনটি। যেমন আমরা শব্দটাকে তুমি, সে ও আমি এভাবেও করতে পারি, তাহলে তিনটি পদের আগমন ঘটছে। আবার যদি করি তুমি ও আমি, এভাবেও হতে পারে, এক্ষেত্রে দুটি পদের আগমন ঘটছে। সুতরাং ব্যাসবাক্যের সময় লক্ষ্য রাখতে হবে যে অর্থটা ঠিক আছে কিনা। কেন না, যেহেতু সমাসের সংজ্ঞাতেই আমরা শিখেছি পরস্পর অর্থ সম্পর্কযুক্ত পদের এক অধিকরণ। তাহলে এটা গেল একশেষ দ্বন্দ্ব। আমাদের আলোচ্য বিষয় চতুর্থ ভাগ, যাকে আমরা বলছি ইত্যাদি অর্থসূচক দ্বন্দ্ব। এখন এই ইত্যাদি অর্থসূচক দ্বন্দ্বটা কখন হবে? সাধারণত দেখা যায় আমাদের কাছে এমন কিছু পদ আছে বা থাকে যেগুলো মূলত এভাবে আসে যে সে পুরোপুরি সমান অর্থও প্রকাশ করছে, অর্থাৎ সমার্থক হচ্ছে না, আবার বিপরীত অর্থও প্রকাশ করছে না, তেমনি বিপরীতার্থক হচ্ছে না, অথচ জিনিসগুলি কতকগুলি অর্থে সম্পর্কে পরস্পরের সম্পর্কে সম্পর্কিত। যেমন সহচর অর্থে, প্রায় সমার্থক শব্দ অর্থে, অনুচর অর্থে, প্রতিচর অর্থে, বিকার অর্থে, অনুকার অর্থে, আবার একাধিক কিছু অর্থ আছে যদিও আমাদের এখানে মূলত আলোচ্য এগুলো করলেই হবে। যেমন আমরা যদি প্রথমে আসি সহচর অর্থে, বলা হচ্ছে থানা পুলিশ। কেউ কারো সমার্থকও নয়, কেউ কারো বিপরীতার্থকও নয়, অথচ থানার সঙ্গে ওতপ্রোতভাবে পুলিশের সম্পর্ক, আবার পুলিশের সঙ্গে ওতপ্রোতভাবে থানার সম্পর্ক। সুতরাং সেই অর্থে কিন্তু আমাদের কাছে এগুলি সব হয়ে যাবে কি না ইত্যাদি অর্থসূচক দ্বন্দ্ব। হাট বাজার, হাট ও বাজার বিপরীতার্থকও নয়, সমার্থকও নয়, কিন্তু পরস্পরের সঙ্গে একটা প্রায় সমার্থক হিসেবে ব্যবহার হয়। আসলে হাট অর্থে একটা বড় অংশ, বাজার অর্থেও এখন ছোট অংশও হতে পারে, বড় অংশ হতে পারে, কিন্তু আদতে তারা পরস্পরের সঙ্গে প্রায় সমার্থক হয়ে দাঁড়াচ্ছে। আমরা এদেরকে ইত্যাদি অর্থসূচক দ্বন্দ্বের মধ্যেই রাখবো। অনুচর, থালা বাসন, অনুচর জাতীয় শব্দ। প্রতিচর অর্থাৎ জোয়ার ভাটা, পরস্পরের সঙ্গে সম্পর্কিত, প্রতিচর অর্থে। এভাবেই চা, তার সঙ্গে মিলিয়ে আমরা শব্দ ব্যবহার করে থাকি টা। এই চা, টা এগুলো অনুকর শব্দ, যেগুলো অনুকার অর্থে আমাদের কাছে আবার ইত্যাদি অর্থসূচক দ্বন্দ্বের মধ্যেই পড়বে। সহজ কথায় আমরা মনে রাখবো যেগুলোকে আমরা সমার্থকের মধ্যে রাখতে পারলাম না বা বিপরীতার্থকের মধ্যে রাখতে পারলাম না, অথচ তাদের মধ্যে এই জাতীয় অর্থগুলো অর্থাৎ সহচর, প্রায় সমার্থক, অনুচর, প্রতিচার, বিকার, অনুকার, এই বিষয়গুলো গুরুত্বপূর্ণ হয়ে উঠছে, তাদেরকেই আমরা ইত্যাদি অর্থসূচক দ্বন্দ্ব সমাসের মধ্যেই রাখব।
আশা করি বিষয়টা স্পষ্ট প্রত্যেকের কাছে। এবং এই অংশে মানে অর্থমূলকের দিক থেকে দ্বন্দ্ব সমাসের পঞ্চম বিভাগ অলুক বা অলুক দ্বন্দ্ব। কেন এর নাম অলুক বা অলুক হলো সেই জায়গাটা আমরা লক্ষ্য করি। সাধারণত লুক বা লুপ এই কথাটার অর্থ হচ্ছে লুপ্ত হওয়া। তাহলে স্বাভাবিক প্রশ্ন, কি লুপ্ত হবে? আপাত অর্থে সমাসে বিভক্তি ব্যাপারটা আসে, সমাসবদ্ধ পদেও আসে, আবার ব্যাস বাক্যও আসে। যেমন এই যে হাটে বাজারে, আমরা একটু আগে হাট বাজার করেছি, সেক্ষেত্রে কিন্তু কোনো বিভক্তি ছিল না। কিন্তু যখন হাটে বাজারে বলছি, তখন হাটে ও বাজারে এই ব্যাস বাক্যে কিন্তু বিভক্তি থেকে গেল। যেহেতু ব্যাস বাক্যে বিভক্তি থেকে গেল, যেটা আমার সমাসবদ্ধ পদেও থেকে যাচ্ছে, অর্থাৎ লোপ পাচ্ছে না। তাই বলা হচ্ছে যে দ্বন্দ্ব সমাসের সমস্যমান পদগুলির পূর্বপদ ও পরপদের বিভক্তি লোপ হয় না, তাদেরকেই আমরা বলে থাকি অলুপ বা অলোপ সমাস। এখন এই অলুপ বা অলোপ বা অলুক এর কিন্তু ৩ প্রকার ভাগ আছে। অলুপ বহুব্রী, অলুপ দ্বন্দ্ব, এভাবে আমরা ভাগ পাই। যখন আমরা বলবো অলুপ দ্বন্দ্ব, তার মানে অলুপ দ্বন্দ্বতে দ্বন্দ্ব সমাসের যে বৈশিষ্ট্য, অর্থাৎ পূর্বপদ পরপদ উভয় পদে প্রাধান্য, এই বৈশিষ্ট্যটা কিন্তু তাকে পূরণ করতে হবে, তবেই সে অলুপ দ্বন্দ্ব। তা না হলে কিন্তু হবে না। যদি সে বহুব্রীর বৈশিষ্ট্য পূরণ করে এবং অলুপ অর্থাৎ বিভক্তি লোপ পাচ্ছে না, তাহলে সে অলুপ বহুব্রীতে চলে যাবে। এভাবেই সাধারণত আমাদের কাছে হবে। তাহলে আপাতত আমরা যে 5 প্রকার সমাস পেলাম সেটা সংক্ষেপে একবার দেখে নিই, কারণ পরবর্তী প্রকারভেদগুলো আমাদের কাজে লাগবে এই প্রকারভেদের উপরে নির্ভর করে। 1 সমার্থক দ্বন্দ্ব, 2 বিপরীতার্থক দ্বন্দ্ব, 3 একশেষ দ্বন্দ্ব, 4 ইত্যাদি অর্থসূচক দ্বন্দ্ব, 5 অলুক বা অলুক দ্বন্দ্ব। এই ব্যাস বাক্য, এই সমাসগুলোর ক্ষেত্রে আমরা ব্যাস বাক্য করেছি কি সাধারণত 2টি করে পদ এসেছে, খুব কম জায়গায় 2 এর অধিক পদ এসেছে, এবং এই পদগুলোতে কখনো বিশেষ্য পদ, কখনো সর্বনাম পদ, কখনো অব্যয় পদ, কখনো ক্রিয়াপদ, এগুলি এসেছে। সুতরাং তার উপরে ভিত্তি করে 2টি পদের মিলনে যে দ্বন্দ্ব সমাস হয়েছে, তাদেরকে আমরা বলবো 2 পদের দ্বন্দ্ব। যেমন মশা মাছি, মশা ও মাছি, চোখ কান, চোখ ও কান, এগুলো 2টো করে পদ আমাদের কাছে এসেছে। আর যদি 2 এর বেশি পদ আসে, যেমন স্বর্গমত্ত পাতাল, কটি পদ এসেছে? না 3টে করে পদ এসেছে। তাহলে এদেরকে আমরা বলবো 2 এর অধিক পদের মিলনে দ্বন্দ্ব। একই উদাহরণ, রোগ, শোক, জরা ও মৃত্যু, 4টে পদ এসেছে, অতএব 2 এর বেশি পদ, সেই অর্থে একেও আমরা 2 এর অধিক পদের মিলনের দ্বন্দ্বই বলবো। বাংলা সমাহার দ্বন্দ্ব, যে জিনিসটি যে জিনিসের সঙ্গে ব্যাপকভাবে সমকক্ষ, যেমন ভাতের সঙ্গে ডাল, মালার সাথে চন্দন, পৌষ মাসের সাথে ফাগুন, পৌষ ফাগুন, আমরা এভাবেই বলে থাকি। এই জাতীয় কথাগুলোকেই আমরা সমাহার দ্বন্দ্বের মধ্যে রাখবো, কারণ সমাহার কথাটাকেই আমরা একটা সমষ্টি আকারে নিচ্ছি, যে সমষ্টিটা আকারে পরস্পর পরস্পরের সঙ্গে অর্থ সম্পর্কযুক্ত এবং পরিপূরক পদগুলির সমষ্টি, সে অর্থে বাংলা সমাহার দ্বন্দ্ব। নেক্সট 4 নম্বরে আমরা দেখতে পাচ্ছি বলা হচ্ছে 2 বিশেষ্য পদের দ্বন্দ্ব, অর্থাৎ এই যে দেনা পাওনা, আমরা করেছি ব্যাস বাক্য দেনা ও পাওনা। কর্ণার্জুন, আমরা ব্যাস বাক্য করেছি কর্ণ ও অর্জুন। নিশিদিন, নিশি ও দিন, শব্দগুলো আসলে পূর্বপদ পরপদ উভয়ই বিশেষ্য পদ, তাই আমরা বলেছি 2 বিশেষ্য পদের দ্বন্দ্ব।
কিন্তু যদি দুইয়ের বেশি পরিমাণে বিশেষ্য পদ আসে, যেমন শঙ্খ, চক্র, গদা, পদ্ম, এই উদাহরণে দেখতে পাচ্ছি 4টে করে পদ এসেছে, অথচ বিশেষ্য পদ। সেই অর্থে আমরা দেখতে বলছি দুইয়ের অধিক বিশেষ্য পদের দ্বন্দ্ব। একই রকম ভাবে এই নামগুলো লক্ষ্য করলেই বোঝা যাবে, যখনই বলেছি দুই বিশেষণ পদের দ্বন্দ্ব, তার মানে দুটি বিশেষণ পদ এসেছে, যেমন কাঁচা ও পাকা, কাঁচা পাকা, আঁকা ও বাঁকা, আঁকা বাঁকা। নেক্সট 7 নম্বর, দুই সর্বনাম পদের দ্বন্দ্ব। আমরা একশেষ দ্বন্দ্ব করেছি, কিন্তু এখানে দেখা যাবে একশেষ দ্বন্দ্বের মতো কোনো বহুবচনান্তক সমষ্টি বোঝাচ্ছে না, বরং সর্বনাম পদগুলি আলাদা আলাদা আছে। যেমন তুমি ও আমি, তুমি আমি, যারা ও তারা, যারা তারা, এটা ও ওটা, এটা ওটা, এগুলি আমাদের কাছে দুটি সর্বনাম পদের আগমনে হয়েছে, তাই আমরা বলছি দুই সর্বনাম পদের দ্বন্দ্ব। কিন্তু যদি সমষ্টি বোঝাতো এবং এক বচনান্ত না হয়ে বহু বচনান্ত হতো সর্বনাম পদটি, যেমন আমরা বা তোমরা, তাহলে কিন্তু আমাদেরকে একশেষ দ্বন্দ্ব করতে হতো। নেক্সট, দুই ক্রিয়াপদের দ্বন্দ্ব। দুটি ক্রিয়াপদ এখানে আসবে অবশ্যই, যেমন হাঁটা ও চলা, হাঁটা চলা, দেখা ও শোনা, দেখা শোনা। লক্ষ্য করলেই বোঝা যাবে পূর্বপদ পরপদ উভয়ই এখানে ক্রিয়াপদ, সেই অর্থে দুই ক্রিয়াপদের দ্বন্দ্ব। আর ওই প্রায় সমার্থক মানে যেগুলোকে আমরা ইত্যাদি অর্থসূচকের মধ্যে রাখছিলাম, কখনো কখনো আমরা এমসিকিউ অপশানে তাদেরকে হয়তো প্রায় সমার্থকের মধ্যেও পেতে পারি, ইত্যাদি অর্থসূচকে দেখা গেল পেলাম না, সেক্ষেত্রে আমাদের কাছে একটা অপশান খোলা রইল যে ইত্যাদি অর্থসূচক না থাকলে অবশ্যই সে প্রায় সমার্থকের মধ্যেই থাকবে, সেই অর্থে আমরা দেখে প্রায় সমার্থক দ্বন্দ্ব হিসাবেই দেখছি। অর্থাৎ এক কথায় এই যে 9 প্রকার, অর্থাৎ এই দুই পদের মিলন থেকে একেবারে 9 নম্বর প্রায় সমার্থক পর্যন্ত, এটা কিন্তু আমাদের কাছে প্রধান বিভাগের মধ্যে পড়ে না। প্রধান বিভাগ মূলত এই প্রথম 5টি ওই অংশে। আর দ্বন্দ্ব যেটা সমাসের প্রকারভেদগুলোর মধ্যে সব থেকে সহজতম বিভাগ এবং ব্যাসবাক্য করাটাও অত্যন্ত সহজ, কারণ এক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে সহযোগী পদ হিসাবে আসে ও। এই যে যেমন এখানে এই উদাহরণগুলোতে আমরা লক্ষ্য করলে দেখতে পাবো অধিকাংশতেই ও, এবং এর ব্যবহার প্রায় নেই বললেই চলে। ব্যবহার হয় না তা নয়, হয়, কিন্তু ও এর ব্যবহারটা সর্বাধিক। আর এই যে উদাহরণগুলো এখানে রয়েছে এগুলো একটু ব্যতিক্রমী, যেটা ব্যাসবাক্যের ক্ষেত্রেও অবশ্যই ব্যতিক্রমী, একটু লক্ষ্য রাখতে হবে। যেমন জায়াওপতি আর দম্পতিকে আমরা বলছি জায়াওপতি, অহোরাত্র, অহ ও রাত্র, অহর্নিশ, অহ ও নিশ না করে আমাদেরকে করতে হবে অহ ও নিশা। অহ মানে দিন, নিশা মানে রাত্রি। ঠিক তেমনি রাত্রি ও দিবা, রাত্রিন দ্বীপ, মানে রাত্রি ও দ্বীপ নয়, করতে হবে রাত্রি ও দিবা। দিবারাত্র, দিবা ও রাত্র নয়, এটা করতে হবে দিবা ও রাত্রি। এগুলো কিন্তু ব্যাসবাক্য মারাত্মকভাবে লক্ষ্য রাখতে হবে, কারণ এই ব্যাসবাক্যগুলো একটু ব্যতিক্রমী। আশা করি দ্বন্দ্ব সমাসের পাঠটা আমরা দ্বন্দ্ব না বলে দ্বন্দ্ব এই অর্থে ব্যবহার করব, এবং তাতে সমাসের সংঘাত এবং মিলন এই দুটি বক্তব্যের মধ্যে অবশ্যই খেয়াল রাখবো তার কোন বিষয়টি, না মিলন বিষয়টি। কি জাত মিলন? পূর্বপদ এবং পরপদ উভয় পদের